সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন স্বাস্থ্য ও পুষ্টি অনুষ্ঠানে। সাথে আছি আমি মৌসুমী মৌ। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন পুষ্টিবিদ কানিজ সুলতানা বিথি। সরাসরি চলে যাই মূল প্রসঙ্গে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, ভালো আছি। সবার রেড মিট আসলে আমাদের শরীরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আপু, রেড মিটে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। আর রেড মিটটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিনে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে, যেটা অ্যাজ এ হেলদি পার্সনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রেড মিটে আপনার ফ্যাটের পরিমাণ আছে পর্যাপ্ত পরিমাণে, কার্বোহাইড্রেটের পরিমাণটা কম, যেটা অনেক ক্ষেত্রে আমরা হেলদি খাবার বলে থাকি। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস আছে। ভিটামিনসের মধ্যে যেটা আমাদের জন্য খুব জরুরি, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে থায়ামিন, রিবোফ্লাভিন, এটা খুব ভালো পরিমাণে আছে। এছাড়া যদি আমরা মিনারেলসের দিকে যাই, মিনারেলসের মধ্যেও আপনার আয়রন, জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা জানি আমাদের হিমোগ্লোবিন যাদের কমে যায় তাদের জন্য আয়রন রিলেটেড আমরা ট্যাবলেট খেতে বলি, বা আমরা আয়রন রিলেটেড সোর্স রিলেটেড খাবার খেতে বলি, যেটা আপনার রেড মিটে প্রচুর পরিমাণে আছে। অর্থাৎ রেড মিটটা খেলে তার হিমোগ্লোবিন যাদের কম থাকার একটা সম্ভাবনা থাকে তার ডেভেলপ করে। এছাড়া এটাতে জিঙ্ক আছে। জিঙ্ক আপনার শিশুদের থেকে শুরু করে বড়দের সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা মিনারেলস। জিঙ্কের ক্ষেত্রে দেহ গঠনের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো এই কারণে রেড মিট অবশ্যই যদি পরিমিত পরিমাণে গ্রহণ করা যায়, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা যেহেতু উপকার, সেহেতু এটার ক্ষতিকর কিছু দিকও তো হয়তো আছে। হ্যাঁ, এটা একটু আমাদেরকে বলেন। যদি রেড মিট আমরা প্রয়োজনের তুলনায় বেশি গ্রহণ করে থাকি, তাহলে যেটা হয় যে গ্রহণ করার ফলে ফার্স্টে যেটা হয়, ব্লাডের কোলেস্টেরলের পরিমাণটা অনেক বেড়ে যায়। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করি তাহলে সেটা স্বাভাবিক থাকে, ব্লাড কোলেস্টেরল। কিন্তু যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে আমাদের ব্লাডে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। আর কোলেস্টেরলের ক্ষেত্রে যেটা হয়, গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল। আর রেড মিট গ্রহণ করলে ব্যাড কোলেস্টেরলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, যেটা আপু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। এছাড়া রেড মিটে ইউরিক অ্যাসিড গ্রহণ করলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। আপনার ইউরিক অ্যাসিড যেটা হয়, যে এলডারলি পার্সন বলেন, তাদের ক্ষেত্রে গাউটের যে সমস্যা, হাতে পায়ের মানে গিটে গিটে যে সমস্যাগুলো, আমরা ব্যথার যে প্রবলেমটা পাই সেই ক্ষেত্রে, হ্যাঁ, আর্থ্রাইটিস রিলেটেড। সো এই রিলেটেড যে প্রবলেমগুলো, সেটা কিন্তু রেড মিট বেশি খেলে সমস্যা দেখা দেয়। সো পরিমিত পরিমাণের বাইরে যখন কেউ এক্সট্রা গ্রহণ করে থাকে, তার ক্ষেত্রে এটা অনেক হার্মফুল হয়। যেমন আপনার ডায়াবেটিক্স আনকন্ট্রোল হয়ে যায়। হার্ট পেশেন্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। মানে পর্যাপ্ত পরিমাণে না খেলে তাদের হার্টে যেমন প্রেশার বেড়ে যায়, হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক ক্ষেত্রে মানে অনেকটা লং টাইম হার্টের সুস্থতাটা থাকে না। সো যে কারণে রেড মিটটা কম পরিমাণে গ্রহণ করাটাই ভালো। আচ্ছা, একজন সাধারণ মানুষ বা সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু রেডমিট গ্রহণ করতে পারবে, বা কতটুকু রেডমিট গ্রহণ করলে তার স্বাস্থ্য ঝুঁকিটা আসলে থাকবে না? একজন সুস্থ ব্যক্তি একদিনে সাধারণত সে 80 গ্রাম, যদি চর্বি সহ রেড মিটটা হয়, মাংসটা সে 80 গ্রামের মতো গ্রহণ করতে পারবে। যদি আমরা সেটা টুকরা হিসেবে কাউন্ট করি তাহলে 2 টুকরা, মানে 2 পিস। আর যদি আমরা চর্বিহীন রেড মিটটা গ্রহণ করে থাকি, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো যে 100 থেকে 120 গ্রাম, অর্থাৎ 3 থেকে 4 টুকরা সে পার ডে গ্রহণ করতে পারবে। তবে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি নয়। আচ্ছা, একজন স্থূল ব্যক্তি যার ওজন ভালোই বা অনেক বেশি আর কি, আর সাথে সাথে তার দেখা যাচ্ছে অন্যান্য আরো অনেক শারীরিক জটিলতা আছে, তার জন্য আসলে রেডমিট গ্রহণ করাটা ঠিক কতটুকু যুক্তিসঙ্গত, এবং কি পরিমাণ সে এটা গ্রহণ করতে পারবে? স্থূলকার ব্যক্তি বা ওবেস যেটাকে আমরা বলে থাকি, সে ডেফিনেটলি খুবই ব্যালেন্সড করে রেড মিটটা গ্রহণ করবে। তার শরীরের জন্য রেড মিট একদমই যে ভালো তা না, আবার একবারই ক্ষতিকর তাও না। বাট সে যদি ব্যালেন্সড ওয়াইজ, যে সে সপ্তাহে 1 দিন বা হায়েস্ট 2 দিন রেড মিট গ্রহণ করে, তাহলে তার জন্য সেটা ঠিক আছে। অবশ্যই সে লিন ফ্যাট অর্থাৎ চর্বিহীন মাংসটা গ্রহণ করবে, এবং সে যখন গ্রহণ করবে সে অবশ্যই 60 গ্রামের মতো গ্রহণ করবে, অর্থাৎ ছোট ছোট 2 পিস। এবং সে যদি কখনো বেশি খেয়ে ফেলে তাহলে সে ওয়ার্কআউট করে সেটাকে ব্যালেন্স নিয়ে আসবে, তার বডি ওয়াইজ সে ব্যালেন্স নিয়ে আসবে। কিন্তু তার জন্য অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 বারের বেশি রেড মিট নয়। যারা আন্ডারওয়েট আছে, একটু ওজন বাড়াতে চাচ্ছেন, তাদের জন্য আসলে রেডমিটটা কতটুকু খাওয়া স্বাস্থ্যকর হবে, বা এর বাইরেও তারা আর কিছু কিছু অ্যাড করে খেতে পারবে, বা তেল জাতীয় খাবার তারা গ্রহণ করতে পারবে কিনা, বা কতটুকু গ্রহণ করতে পারবে আসলে? রেড মিটটা ওয়েট গেইনের জন্য হেল্পফুল,
বাট আমি আবারও বলছি পরিমিত পরিমাণে। সে রেড মিটের সাথে যদি আদার্স যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ভাত, তারপরে রুটি পর্যাপ্ত পরিমাণে সে নিল, সে যদি দিনে 1 কাপ ভাত খেয়ে থাকে তাহলে সে ভাতের পরিমাণটা বাড়িয়ে 1.5 কাপ বা 2 কাপের নিতে পারে, যেহেতু সে ওয়েট গেইন করতে চাচ্ছে। বাট ওয়েট গেইনের ক্ষেত্রে তাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে তার খাবার গ্রহণের পরিমাণটা যাতে বাড়ে, এক্ষেত্রে তাকে যেটা করতে হবে এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে পারে, সে হাঁটতে পারে, যাতে করে তার খাবার গ্রহণের পরিমাণটা বেড়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে চাহিদাটা বেড়ে যায়, হ্যাঁ খাবার গ্রহণের চাহিদাটা তার বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে সে যেন তার যে খাবারটুকু সে খায় তার থেকে সে পরিমাণে অল্প অল্প করে বাড়াতে হবে। সে একবারে তো হুট করে বেশি খাবার খেতে পারবে না, তার পাকস্থলীও লিমিটেড, বেশি নিতে পারবে না এবং সেও পারবে না। সো তার প্রতিদিন খাবারের তালিকায় আস্তে আস্তে করে অন্যান্য খাবারের পাশাপাশি সে রেড মিট অবশ্যই যদি হেলদি থাকে সে নিতে পারবে। আন্ডারওয়েট ডেফিনেটলি হেলদি না, বাট সে ওই 3 থেকে 4 দিন, বাট প্রতিদিন রেড মিটটা না নেওয়াটাই ভালো, তার স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকিপূর্ণ হয়। বাট রেড মিটের পাশাপাশি সে আদার্স খাবার নিবে। তেলযুক্ত খাবার কখনোই একটা ওয়েট গেইনের জন্য ভালো খাবার নয়। তেলযুক্ত খাবারটাতে যেটা হয় একটা ব্যক্তিকে আস্তে আস্তে তার বিভিন্ন ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো তার অনেক বেশি গ্রো করতে থাকে। সো তেলযুক্ত খাবারটা সে খাবে, বাট পরিমিত পরিমাণে। এটা মানে স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপু, মাংস রান্নার উপর কিন্তু এর পুষ্টিগুণ নির্ভর করে, জি, কোন প্রসেসে রান্না হবে। এমনকি অনেক সময় মাংস রান্নার একটু অসচেতনতার জন্য কিন্তু ক্যান্সারও হতে পারে। এক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে কিভাবে বা কোন ওয়েতে রান্না করলে আর কি আমরা সঠিকভাবে গুণগত পুষ্টিমানটা থাকবে বা স্বাস্থ্য ঝুঁকিটাও থাকবে না? মাংস রান্না করার বেসিক্যালি 2টা মেথড আমরা সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে ড্রাই মেথড, একটা হচ্ছে ওয়েট মেথড। ড্রাই মেথডটাতে মেনলি হচ্ছে বেকিং, তারপরে গ্রিলিং বা গ্রিল করে যে খাবারগুলো যেটা ড্রাই পানির ছাড়া সুন্দরভাবে প্রসেস করা হয়। আর ওয়েট মেথডটাতে আমরা পানি দিয়ে সিদ্ধ করি বা ভাপে সিদ্ধ করি। পানি দিয়ে মেনলি যদি আমরা মানে রান্নাটা যদি রেড মিটটা স্পেশালি আমরা যদি সেদ্ধ করে রান্না করি সেটা হেলদি আমাদের শরীরের জন্য। কিন্তু আমরা যদি রেড মিটটাকে তেলে ভেজে এবং ডিপ ফ্রাই করি সেটা আমাদের জন্য আনহেলদি। আরেকটা হচ্ছে যে একই তেলে যখন একটা মিট বারবার ফ্রাই করা হয় বা একই রকম মিট বারবার ফ্রাই করা হয় সেটাতে হয় কি ফ্রি রেডিকেলস উৎপন্ন হয়। অর্থাৎ তেলেরও কিছু স্ফুটনাঙ্ক থাকে। যেমন আমরা যদি অলিভ অয়েলটা আমাদের জন্য হেলদি, কিন্তু আমরা যদি অলিভ অয়েলের রেড মিটটা রান্না করতে যাই অলিভ অয়েলের স্ফুটনাঙ্ক 100-এর নিচে, 100-র নিচে। সো আমরা যখন টেম্পারেচার দেই চুলায় তখন যেটা হয় অলিভ অয়েলের তখন অলরেডি টক্সিক উপাদান তৈরি হয়ে যায় আগুনের তাপে। আপু, এক্ষেত্রে আসলে কি কি ধরনের শাকসবজি বা খাবার আমরা অলিভ অয়েল দিয়ে রান্না করলে আমাদের গুণগত পুষ্টিটা আসলে পাবো? আপু, অলিভ অয়েলটা কখনোই রান্নার ক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো। যদি আমরা খুব স্বল্প সময়ের জন্য যে একটা শাক ভাজি করব সেই ক্ষেত্রে অলিভ অয়েলটা আমি বলবো যে ঠিক আছে, কিন্তু মাংস রান্না করতে কিন্তু সময় লাগে। সো যার কারণে যেটা হয় ফ্রি রেডিকেলসটা তৈরি হয়। কিন্তু অলিভ অয়েলটা আমরা মূলত যখন সালাদ করি, সালাদের আমরা একটু উপরে ড্রেসিং হিসেবে দিলাম বা একটু টেস্ট বাড়ানোর জন্য অলিভ অয়েলটা ইউজ করলাম, সেটা আমাদের জন্য হেলদি। যে আমার পার ডে একটা ফ্যাটের রিকোয়ারমেন্ট আছে যেটা আমরা অলিভ অয়েল দিয়ে ফিল আপ করতে চাচ্ছি। বাট যখন আমি কুকিংয়ে যাব ডেফিনেটলি কুকিংয়ের জন্য অলিভ অয়েলটা বেটার না সেটা। আর যদি শর্ট ডিউরেশন, যে আমি একটু শাক খুব শর্ট টেম্পারেচার মানে শর্ট টাইমিংয়ের জন্য ভাজবো বা খুব স্বল্প সময়ের জন্য আমি কিছু টমেটো ফ্রাই করবো, সেই ক্ষেত্রে আমি বলবো অল্প আছে অলিভ অয়েলটা বেটার। বাট রান্নার ক্ষেত্রে কুকিংয়ের জন্য ডেফিনেটলি অলিভ অয়েল বেটার না। কুকিংয়ের জন্য আপনার সানফ্লাওয়ার অয়েল, সিসামিন অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল এগুলো খুবই ভালো, যেটার আপনার স্ফুটনাঙ্ক 400-র বেশি। 400-র বেশি হওয়াতে আপনি যখন ডিপ ফ্রাই করবেন বা একটু হিটে রান্না করবেন সেটাতে আপনার ফ্রি রেডিকেলসটা তৈরি হয় না। আর ফ্রি রেডিকেলসটাই মেনলি ক্যান্সারের জন্য দায়ী। সো আমাদেরকে অবশ্যই রান্নার ক্ষেত্রে বুঝে শুনে রান্না করতে হবে যে আমরা কোন তেলটা ব্যবহার করছি। এবং তেলের ক্ষেত্রে আরেকটা বিষয় কি আপু, যদি আমরা ব্ল্যান্ড করে তেল রান্না করি, ব্ল্যান্ড মিন্স যোগ করে, যে ধরেন আমরা রাইস ব্র্যান্ড অয়েলের সাথে সানফ্লাওয়ার অয়েল যোগ করলাম, বা আমরা রেগুলার তো সানফ্লাওয়ার অয়েলটাই খাই, সাথে যদি আমরা রাইস ব্র্যান্ড অয়েলটা যদি একই রেশিওতে ধরেন 1 কাপ পরিমাণ নিয়ে যদি আমরা রান্না করি সেটা কিন্তু অনেক হেলদি হয়। একটা সিঙ্গেল বাচ্চার খাবারের জন্য কি মানে আলাদাভাবে কোনো তেল ব্যবহার করা বেশি স্বাস্থ্য সম্মত হয়ে থাকবে নাকি? 10 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সরিষার তেলটা না দেওয়াই ভালো। আমি অনেক ক্ষেত্রেই দেখি, অনেক অনলাইন ভিডিওগুলোতেও দেখি মারা সরিষার তেলটা খুব প্রেফার করে, নিজেরাও খায় বাচ্চাদেরকেও খাওয়ায়। কিন্তু আমরা যখন হায়ার রিসার্চে যাই আমরা সেটা দেখেছি যে সরিষার তেলটা কখনোই বাচ্চাদের জন্য হেলদি না। হ্যাঁ,
এল্ডারলি পার্সন যাদের গাউট রিলেটেড প্রবলেম আছে, বাতের সমস্যা, তাদের ক্ষেত্রে সরিষার তেলটা খুবই হেলদি। কিন্তু যারা ছোট বাচ্চা, স্পেশালি বলা হয় 10 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে সরিষার তেলটা খুবই আনহেলদি। আমরা সালাদে একটু দিয়ে খেতে পারি, চানাচুর মুড়ির সাথে খেতে পারি, কিন্তু অ্যাজ এ কুকিং অয়েল হিসেবে বাচ্চাদের জন্য সরিষার তেলটা না দেওয়াটাই ভালো। এই যে অধিক ওজনের যে বিষয়টা, এটাকে কিভাবে সে আবার একটা সমতায় নিয়ে আসতে পারে? ওয়েট গেইন হয়, কম বেশি সবারই ওয়েট গেইন হয়। বেশ কিছুদিন পর আমরা বেশ আপসেট হয়ে যাই, এবং আপসেট হয়ে যাওয়ার কারণে আমরা হয় ওই খাবারটাই মেনটেন করি মানে বেশি পরিমাণে, অথবা অনেক ডিপ্রেসড চলে গিয়ে খাবারটা কমিয়ে দিই। মেনলি হচ্ছে আমরা তখন যেটা করব, আমরা খাবারে ভেজিটেবলসের পরিমাণটা বাড়িয়ে দিব। যেমন আমরা শাকসবজিটা ভালো খেতে পারি বা নিতে পারি, সাথে সবজিটা রাখতে পারি, সালাদ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। লেবুটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, ভিটামিন সি থাকে যেহেতু। সো খাবার অবশ্যই আমরা যেটা করব, যখন ওয়েট আমাদের গেইন হবে, আমরা ভাতের পরিমাণটা যদি আমি 2 কাপ খাই, সেখানে আমি 1 কাপ বা 1.5 কাপের পরিমাণ নিব, অথবা আমি রাতে ভাত না খেয়ে রুটি খাবো। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমার খাবারের পরিমাণটা আমি কমিয়ে দিব। আমি এক্ষেত্রে অনেকে আছে আবার দেখা যায় যে একদম খাবার বন্ধ করে দেয়, বা মানে এটা আবার ক্ষতিকর না? এটা ডেফিনেটলি ক্ষতিকর, কারণ সে ডিপ্রেশনে চলে যায় এবং সে খাবারটা তখন অনেক বেশি কমায় দেয়, কিন্তু এটা আসলে ঠিক না। সে হুট করে যেমন ওয়েটটা গেইন হয় না, তেমনি হুট করে ওয়েটটা আপনার লস করা যাবে না। আপনাকে পরিমাণে যখন আপনি ওয়েট গেইন করতে যাবেন, আপনাকে অল্প অল্প করে যেমন খাবার বাড়াতে হবে, ওয়েট লস করতে হলেও আপনাকে ধৈর্য ধরে খাবারের পরিমাণটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ওয়েট লস করতে হবে, যেটা আপনার লং টাইম থাকবে, আপনি ম্যানেজ করতে পারবেন। আপু, তার মানে খাবার বন্ধ করে বা কম খেয়ে কখনো ডায়েট হবে না আর কি? ডেফিনেটলি আপু, তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, বাট যখন তার ওয়েট গেইন হবে, ডেফিনেটলি তাকে খাবারের পরিমাণটা নরমাল তুলনায় অনেক কম গ্রহণ করতে হবে, অনেক কম। আচ্ছা, এই ক্ষেত্রে কি ব্যায়ামের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, বা ব্যায়াম কতটুকু সম্পৃক্ত আপনার মানে খাবারের সাথে বা পুষ্টির সাথে আসলে? জি আপু, ব্যায়াম নিয়ে বলছিলাম যে আমাদের রেড মিটটা প্রচুর গ্রহণ করা হয়, স্পেশালি রেড মিটের বিভিন্ন আইটেমস, যেমন পোলাওয়ের পাশাপাশি আমরা রোস্ট, রেড মিটের বিভিন্ন কারি, সাথে কাবাব বা রেড মিট রিলেটেড ফ্রাই অনেক আমরা গ্রহণ করে থাকি, এবং নিজেকে আমরা তখন কন্ট্রোল করতে পারি না। আমরা দেখা যায় যে আমরা জানি আমাদের জন্য এতটুকু লিমিটেশনস, বাট আমরা অনেক সময় নিজেরা যখন বাসায় গেস্ট ইনভাইট করি বা আমরা কোথাও যাই, আমরা প্রয়োজনের তুলনায় অনেক খেয়ে ফেলি, যেটা আমাদের শরীরের জন্য খুবই আনহেলদি। বাট আমরা যদি একটা ব্যায়াম মেনটেন করি, বা প্রতিদিন অ্যাটলিস্ট 40 মিনিটস আমরা যদি হাঁটতে পারি, হাঁটারও কিছু নিয়ম আছে, তারপরেও যেটা যে প্রথম 10 মিনিট একটু আস্তে আস্তে হেঁটে, বাকি 30 মিনিটস বা বাকি 25 মিনিটস আমি একটু স্পিডে হাঁটলাম, বেশ ভালো স্পিডে হাঁটবো, লাস্ট 5 to 10 মিনিটস আবার আমি স্লোতে হাঁটবো। সো এইভাবে যদি আমি হাঁটাটা মেনটেন করতে পারি, আমি যদি আমার ক্যালোরিটা বার্ন করতে পারি। এক্ষেত্রে কি কোনো বয়স সীমা আছে নাকি সবাই এই মেনটেন করবে আর কি? এটা না, হাঁটার ক্ষেত্রে প্রসেস একই, তবে হ্যাঁ, যারা এল্ডারলি পার্সন তারা অনেক সময় স্পিডে হাঁটতে গেলে তারা হাঁপিয়ে উঠতে পারে, সেক্ষেত্রে তারা একটা মডারেট স্পিড মেনটেন করে তারা হাঁটবে। বাট আমি বলবো যে ব্যায়ামটা অবশ্যই আমাদের জন্য পার ডে ম্যান্ডেটরি করা উচিত। শুধু এটা ঈদ বলে না বা রেড মিট এর জন্য না, ব্যায়ামটা যেটা হবে যে সে যে খাবারই খাক, সে যদি প্রয়োজনে পরিমাণ মতো খায়, ব্যায়ামটা তার বডিটাকে ওয়ার্ম আপ করবে, তার যে এক্সট্রা যে ফ্যাটটা থাকবে সেটাকে সে বার্ন করবে, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবে। আর যেহেতু কোরবানি বা ঈদের টাইমটাতে আমরা একটু বেশি খেয়ে ফেলি, সেই ক্ষেত্রে যদি আমরা পার ডে ধরেন সকালে 40 মিনিটস, রাতে বা বিকালে 40 মিনিট সময় করে হাঁটতে পারি, সেই ক্ষেত্রে যেটা হবে আমার বাড়তি ক্যালোরিটা কিন্তু বার্ন হয়ে যাচ্ছে। সো এটা আমার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপু, রেড মিট তো প্রথম শ্রেণীর প্রোটিন। একজন কিডনি আক্রান্ত রোগী বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত পেশেন্ট ঠিক কতটুকু রেড মিট গ্রহণ করতে পারবে? আপু, কিডনি পেশেন্ট অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, আমরা যেটাকে শর্টকাটে বলি সিকেডি, একটা এমন একটা স্টেজ যেখানে আসলে মানুষের খাবারটা খুবই ব্যালেন্সড ওয়াইজ করতে হয়, তার প্রত্যেকটা বিষয়ে সে খুব মেপে খেতে হয়। সিকেডির 5টা স্টেজ, যেটাকে আমরা গ্লোমেরুলার ফিল্টার রেট 1 to 5, 5টা রেট আমরা কাউন্ট করি। সিকেডি পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই গ্রেড ওয়াইজ বা
কিডনি পেশেন্টের ক্ষেত্রে রেড মিটটাকে অবশ্যই ব্যালেন্স করে নিতে হবে। আমরা যদি একজন সুস্থ ব্যক্তি চর্বিযুক্ত মাংস 80 গ্রাম একদিনে নেই আর চর্বিহীন মাংস যদি 120 গ্রাম নেই, সেক্ষেত্রে কিডনি পেশেন্ট অবশ্যই আপনার 40 গ্রামের বেশি খেতে পারবে না, অর্থাৎ 1 টুকরা পার ডে। সারাদিনে সে একটা টুকরা রেড মিট গ্রহণ করতে পারবে সিকিডি পেশেন্টের ক্ষেত্রে, কারণ কিডনি পেশেন্টের জন্য রেড মিট খুবই হার্মফুল। রেড মিটে ইউরিক অ্যাসিডটা বেশি থাকে, সো এটা তার কিডনির জন্য একটা হ্যাম্পারের কারণ হবে। সো অবশ্যই কিডনি পেশেন্ট বলুক বা সিকিডি পেশেন্ট যে স্টেজে যা কিডনির বা কিডনি স্টোন, রেড মিটটা যখন সে বেশি পরিমাণে গ্রহণ করবে তার কিন্তু কিডনিতে স্টোনও দেখা দেয়। সো এক্ষেত্রে যেটা হবে তাকে অবশ্যই ব্যালেন্সড ওয়াইজ আমি যেটা বললাম 40 গ্রাম অর্থাৎ একটা হেলদি পিস সে সারাদিনে গ্রহণ করবে। আচ্ছা, বর্তমানে আমাদের দেশে কিডনির জটিলতাতে তো অনেকেই ভুগছেন, সেক্ষেত্রে ডায়ালিসিসের একটা ইস্যু আছে, কি কি সচেতনতা অবলম্বন করতে হবে? ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় তাদের ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে যায় এবং একটা নর্মাল রেঞ্জ থেকে যখন সে এক্সেসিভ বেড়ে যায় তখনই তার আসলে মেনলি ডায়ালাইসিসটা করা লাগে। ডায়ালাইসিসে যেটা হয় একটা পেশেন্টের অনেক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়ে যায়, যেহেতু তার ব্লাডটা গিয়ে আবার ক্লিন হয়ে আবার বডিতে ইনটেক করে, সো তার যেটা হয় অনেক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকার কারণে তখন তাকে রিচ ফুড দেওয়া হয়। যে সে একটু পরোটা খেতে চাচ্ছে তাকে তখন সেটাকে অ্যালাউ করা হয়। সাধারণত ডায়ালাইসিসের আগে তাকে পরোটা বা একটু রিচ ফুডটাকে আমরা দিতে না করি, বাট যখন ডায়ালাইসিস চলে সেই পেশেন্টটাকে আমরা একটু রিচ ফুড বা তার একটু খেতে ভালো লাগছে সেক্ষেত্রে আমরা তাকে অ্যালাউ করি। রেড মিটের বিষয়ে যেটা অবশ্যই ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রেও আমি বলবো কিডনি পেশেন্টকে যেরকম বলেছি 40 গ্রাম একদিন, ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রেও যদি খেতে পারে সে সপ্তাহে একদিন 40 গ্রামের মতো রেড মিটটা গ্রহণ করতে পারবে। তবে অবশ্যই যদি তার অবস্থা বুঝে, যদি ডায়ালাইসিস পেশেন্টের অবস্থা খারাপ থাকে সেই ক্ষেত্রে আমি বলবো না নেওয়াটাই ভালো। রেড মিটটা তার জন্য অবশ্যই স্বাস্থ্য উপকারী হবে না। আপু, বর্তমানে লো ক্যালোরি ডায়েট খুব জনপ্রিয় একটি ডায়েট, জি, তো এটা কি আসলে সব বয়সের জন্যই কার্যকরী? না, এটা লো ক্যালোরি ডায়েট সবার জন্য না। ফার্স্ট অফ অল লো ক্যালোরি ডায়েটটা আমি কেন গ্রহণ করব বা কেন সাজেশন দিব? একটা মানুষ অনেক বেশি ওভারওয়েট, তার ওজন কমাতে চাচ্ছে বা সে একটা হেলদি বডি মেনটেন করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সে একটা লো ক্যালোরি ডায়েট নিতেই পারে। লো ক্যালোরি ডায়েট কখনোই সবার জন্য এক না, সব যে কোনো বয়সের জন্য তো ডেফিনেটলি না। একটা শিশু বা একটা বাড়ন্ত শিশু বা একটা অ্যাডোলেসেন্ট গার্ল বা বয়, তার রিকোয়ারমেন্ট থাকবেই বেশি, তাকে আমি কখনোই লো ক্যালোরি ডায়েট দিব না। বাট যখন অ্যাজ এ অসুস্থ ব্যক্তি হোক বা সে যখন ওয়েট লস করতে চাচ্ছে সেই ক্ষেত্রে আমি তাকে লো ক্যালোরি ডায়েটটা দিব, বাট স্পেসিফিক নিউট্রিয়েন্টস যাতে সে পায় সেটা মেনটেন করেই দিব। সো এবং আমরা অনেক ক্ষেত্রে এলডারলি পার্সনদের ক্ষেত্রে আমি বলি যে আপনার খাবার যেহেতু আপনার ওয়েট গেইন হচ্ছে বা আপনার বিভিন্ন মাল্টিপল ডিজিজ আছে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনার একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করেন, বাট সেটা কখনোই লো ক্যালোরি ডায়েট না। আচ্ছা, এক্ষেত্রে সন্তান হওয়ার পরবর্তীতে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই মায়েরা একটু স্থূলকার হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ডায়েটটা আসলে কেমন হবে আর কি? আফটার প্রেগনেন্সি একটা মায়ের ল্যাকটেশন পিরিয়ড চলে আসে। সো ল্যাকটেশন পিরিয়ডে যেটা হয় যে মাকে অবশ্যই একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে, কারণ তার পাশাপাশি তার শিশুটাও তার থেকে ফুড ইনটেক করছে। সো ল্যাকটেশন পিরিয়ডে ডেফিনেটলি তার ওয়েট গেইন খুব একটা হয় না, কারণ যদি সে তার বাচ্চাটাকে প্রপারলি খাওয়াতে পারে। বাট আফটার ল্যাকটেশন যখন সে কমপ্লিট করে ফেলে তখন অবশ্যই সে আগের রিকোয়ারমেন্টটা কিন্তু তখন আর তার মেনটেন করা চলবে না, তাকে অবশ্যই খাবারটা কম খেতে হবে। কম মিনস তার যে ক্যালোরি হাইট ওয়েট অনুযায়ী তার যে রিকোয়ারমেন্টটা সে আগের ক্যালোরিটাই মেনটেন করবে, আদারওয়াইজ সে কিন্তু ওয়েট গেইন করবে। আচ্ছা, কিটো ডায়েট, জি, এটা ফলো করে দেখা যাচ্ছে এখনকার যুগের অনেকেই খুব তাড়াতাড়ি তাদের ওজনটাকে কমিয়ে ফেলছে, আবার দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ এই কিটো ডায়েটটা তারা মেনটেন করছে না, যার ফলে যেটা হচ্ছে যে পরবর্তীতে আরো বেশি ফ্যাটি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন? কিটো ডায়েটটা মেনলি আমাদের নর্মাল পার্সনদের জন্য না। কিটো ডায়েটটা যদিও এখন অনেক ফেমাস, বাট কিটো ডায়েটটা মেনলি হচ্ছে এপিলেপসি পেশেন্টদের জন্য, মৃগ রোগীদের জন্য। কিটো ডায়েটের একটা রেশিও আছে যেটাতে হচ্ছে আপনার 75% ফ্যাট, 5% কার্বোহাইড্রেট অ্যান্ড 20% প্রোটিন নিতে হয়।
অর্থাৎ আপনার যখন একটা ব্যক্তি স্বাভাবিকভাবে এপিলেপসি পেশেন্ট মানে রোগীরা কিন্তু হঠাৎ করে তারা একটু অন্যমনস্ক হয়ে যায়, তারা পড়ে যায়, তাদের একটা আলাদা একটা স্টেজে চলে যায়। আপনি যেটা বলছেন যে আপনার কথায় যে কিটো ডায়েটটা স্পেসিফিক একটা রোগীদের জন্য বা একটা ডিজিজের জন্য, কিন্তু এটা তো জনপ্রিয়, এটা জনপ্রিয় কারণ এটা খুব ফ্রিকোয়েন্টলি ওয়েট লস করে। বাট এটা তারা বুঝে না যে আমার বডির জন্য কিন্তু ফ্যাটের পাশাপাশি কার্বোহাইড্রেটটাও নিতে হবে। যেমন হাই প্রোটিন ডায়েটটাও অনেকে গ্রহণ করে ওয়েট লস করতেছে, কিন্তু এতে যে তাদের মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা ভিটামিন অ্যান্ড মিনারেলসের ডেফিসিয়েন্সি হচ্ছে বা কার্বোহাইড্রেট না নেওয়ার জন্য যে কার্বোহাইড্রেটের যে ডেফিসিয়েন্সিটা হচ্ছে সেটা কিন্তু তাদের শরীরে একটা মারাত্মক ক্ষতি করছে, যেটা মানে যারা জানার পর যদি কেউ করে থাকে আমি বলবো সেটা টোটালি বোকামি। বাট যারা না জেনে করছে আমি বলবো অবশ্যই জেনে ডায়েটটা করা উচিত, কারণ কিটো ডায়েট কখনোই বা প্রোটিন ডায়েট কখনোই আমাদের জন্য হেলদি না। আমরা একটা নাতিশীতোষ্ণ মানে এনভায়রনমেন্টে আমরা বড় হচ্ছি, আমাদের জন্য ভাত মাছ মাংস সবই দরকার, বাট আমরা পর্যাপ্ত পরিমাণে খাবো। যখন আমরা একটা নিউট্রিয়েন্ট অর্থাৎ কার্বোহাইড্রেটটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমাদের বডির জন্য কিন্তু কার্বোহাইড্রেট লাগবে, ভাত হলেও লাগবে, রুটি হলেও লাগবে, বাট সামান্য পরিমাণে। কিন্তু আমি একবারই বাদ দিয়ে দিব তাহলে আমার বডির রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল হচ্ছে না। সো কিটো ডায়েটটা কখনোই হেলদি না। আমি বলবো যে কিটো ডায়েটটা যারা করছেন অবশ্যই আপনারা বন্ধ করে দেন। আর কিটো ডায়েটের আরেকটা যেটা সমস্যা, আমরা যেটা করি ফ্যাটটা অনেক বেশি নিচ্ছি, প্রোটিনটা নিচ্ছি, কার্বোহাইড্রেট নিচ্ছি না, বা নিলেও খুব সামান্য পরিমাণে নিচ্ছি। সো কিটো ডায়েটের ক্ষেত্রে যেটা হয়, হঠাৎ করে যখন তারা এটা ছেড়ে দেয়, নর্মাল ডায়েটে চলে আসে, তারা আগের তুলনায় অনেক বেশি ওয়েট গেইন করে, যেটা বরঞ্চ আগের থেকে ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য আমি কিটো ডায়েটটাকে কখনোই গুড সাজেশন বলবো না। দর্শকদের উদ্দেশ্যে আপনি 5টা টিপস দিবেন যে খাদ্যাভ্যাসটা মেনটেন করে তারা সুস্থ থাকতে পারবে। আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আপনারা পরিমিত পরিমাণে খাবেন, খাবারটা অবশ্যই যেন সুপাচ্য হয়, বয়স্কদের জন্য শিশুদের জন্য যাতে খুব কমফোর্টলি তারা খেতে পারে। পানিটা প্রচুর পরিমাণে খাবেন, কারণ এখন গরম পড়েছে, আপনাদের জন্য পানিটা খুবই জরুরি। এছাড়া টাইমলি খাবারটা যদি আমরা মেনটেন করতে পারি, যে আমার ব্রেকফাস্টটা 8টার মধ্যে করা, লাঞ্চটা 1:30 থেকে 2টার মধ্যে করা, বা ডিনারটা অবশ্যই 8টার ভিতর করে ফেলা, যদি আমরা টাইম মেনটেন করতে পারি আমরা কিন্তু একটা হেলদি লাইফস্টাইলে যেতে পারবো। এছাড়া আমাদের খাবারে যদি আমরা প্রচুর পরিমাণে একটু সবজি রাখি, সালাদ রাখতে পারি, বা একটু লেবু রাখতে পারি, বা লেবু শরবতটা রাখতে পারি, যেটা আমরা সুগার ছাড়া খেলাম, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক হেলদি। বরঞ্চ আপনারা চাইলে একটু সময় নিয়ে খাবারের 15-20 মিনিট পরে পানি খান, নর্মাল টেম্পারেচারে পানি খান, সেটা আপনার জন্য হেলদি। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। দর্শক, চ্যানেল এসএন নিয়মিত আয়োজন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন একজন পুষ্টিবিদ থাকবেন আমাদের সাথে এবং জানবো আমরা অনেক কথা। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল এস এর সাথে থাকুন।